অজানা বিয়ে পর্ব ২৯। দেখতে দেখতে রিমঝিমের বোর্ড এক্সাম শুরু হয়ে গেছে। আয়াজ নিজের সব কাজ অফ রেখেছে ওর এক্সামের জন্য। প্রত্যেক এক্সামে ওকে দিয়ে আসছে, আবার সাথে করে নিয়ে আসছে। বাড়িতেও থাকছে, ওকে সময় দিচ্ছে যাতে পড়ায় কোনো ফাঁকি না দিতে পারে। সঙ্গে তৃষা ও আয়ানের জন্যও টিচার রেখেছে বাড়িতে। রিমঝিম পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে। মাঝে রায়না এসে মেয়েকে দেখে গেছেন। কাল রিমঝিমের এক্সাম আছে, কিন্তু আয়াজের আজকে রাতে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে। আয়াজ রেডি হয়ে নিল। আজ পুরোটা সময় রিমঝিমকে দিয়েছে। আয়াজ রেডি হয়ে রিমঝিমের সামনে আসলো। ওর কপালে একটা গভীর চুমু দিয়ে বলল, পড়ো মন দিয়ে যতটুকু পারো, তারপর ঘুমিয়ে পড়ো। আমাকে সকালে ওঠার আগেই দেখতে পাবে। রিমঝিম হাসল, যেন আয়াজ ভাবছে ওকে ছাড়া রিমঝিম একদম নিঃস্ব। আয়াজ যেন মনের কথা ধরতে পারল, ফট করে বলল, আমাকে ছাড়া তুমি নিঃস্ব কিনা আমি জানি না, তবে তোমাকে ছাড়া আমি নিঃস্ব। এক গভীর মায়া জালে বন্দি করে ফেলেছ, যেখান থেকে ফেরার উপায় নেই। তোমাকে নিয়ে আমরণ বাঁচতে চাই। আমার বাঁচার কারণ হয়ে হলেও আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক। রিমঝিম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আয়াজ আবারও বলল, এইভাবে তাকিও না, তোমাকে ফেলে যেতে পারবো না। রিমঝিম মুচকি হেসে বলল, আপনি যে কাজে যাচ্ছেন সফল হয়ে ফিরে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বেরিয়ে গেল আয়াজ। রিমঝিমও পড়তে বসল। এইভাবে যাচ্ছে ওদের দিনগুলো। তৃষা রুমে পড়তে বসল। আয়ান আজ বন্ধুর বাড়িতে রয়েছে। সেই দিন রাতে তৃষা ভাবতে ভাবতে তীব্রকে ফোন দিয়েই দিল। প্রত্যেক দিন পড়তে বসলেই সেই মুহূর্তর কথা মনে পড়ে। অতীত। কয়েকবার ফোনের রিং পড়তেই তীব্র দেখল তার চিরচেনা প্রিয়তমার নাম্বার থেকে কল। দেখে কিছুক্ষণ থমকে গেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। রিং পড়তে পড়তে কেটে গেল। তৃষা ভাবল হয়তো বিজি আছে, তাই আর কল দিল না। তীব্র বেডে আরাম করে বসে আবার কল ব্যাক করল। তৃষা দেখল তীব্র কল ব্যাক করেছে। হঠাৎ হার্টবিট বেড়ে গেল জোরে। কাঁপা কাঁপা হাতে ফোনখানা ধরে রিসিভ করল। দুইজনেই চুপ। তীব্র তৃষার জোরে জোরে ফেলা শ্বাসের সাউন্ড শুনতে পাচ্ছে। কিছুক্ষণ পর চুপ থেকে তৃষা বলল, তীব্র ভাই। তীব্র যেন হুঁশ নেই। ওর ডাক শুনতে পেয়ে অজান্তেই বলল, হুম। তৃষা ভীষণ নার্ভাস। কি বলবে কিছু বুঝতে পারছে না। কথা আগে সাজিয়ে রেখেছিল, কিন্তু এখন সব ভুলে গেছে। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তাও বলল, আপনার হাত ঠিক আছে? মানে ওষুধ লাগিয়েছেন? তীব্র হাসল। তৃষা নার্ভাসনেসটা ভীষণভাবে বুঝতে পারছে তীব্র। গম্ভীর কণ্ঠে বলল, না। কেন? আমি যে ওড়না দিয়ে বেঁধে দিয়েছি ওটা খোলেননি? না। কেন? ইচ্ছে করেনি। ইনফেকশন হয়ে যাবে তো। কিছু জিনিসের শরীরের ক্ষয় হলেও মনের শান্তি ঠিকই পায়। যে বেঁধে দিয়েছে তার দায়িত্ব নয় কি? তৃষা হাঁসফাঁস করছে। শুকনো ঢোক গিলল। তীব্রর এই গম্ভীর কণ্ঠ, এই কথা কানে বাজতে লাগলো। আসলেই কি তার দায়িত্ব? কাঁপা গলায় বলল, ডাক্তারদের মুখে এসব মানায় না। সবার জন্য না, কেবল নির্দিষ্ট একজনের জন্য। তৃষা কান্না ভেজা কণ্ঠে শুধালো, আজও নির্দিষ্ট একজন আছে নাকি অন্য কেউ দখল করে রেখেছে? তীব্র হাসল। তৃষা তাকে সন্দেহ করছে এক প্রকার, নাকি ভালোবাসায় আঙুল তুলছে। একজন ডাক্তার কিভাবে একটা পুচকি মেয়ের সাথে কথা বলছে, এটা ভেবে হাসল তীব্র। কেউ কি বিশ্বাস করবে সে নির্দিষ্ট একজনের কাছে ভীষণভাবে পাগল প্রেমিক? প্রেমিক রূপটা একজনেরই জন্য। আয়নায় গিয়ে দেখো আমার বর্তমান প্রেমিকাকে। তৃষার শরীর যেন কেঁপে উঠল। তীব্রর কথার প্রত্যুত্তরে সে যেন কিছু বলতে পারছে না। তাও বলল, কেউ খোঁজ রাখেনি তো, কলও দেয়নি। তীব্র দম আটকে আসলো। ফোন কেটে দিয়েছে সে। তৃষা খানিক মলিন হাসল। তার পরের দিনেই তীব্র আসলো বাড়িতে। আয়েশা সিদ্দিকীর কাছে তৃষাকে বিয়ে করার আবদার রাখল। আয়েশা মানা করতে পারল না। তীব্রর মার সঙ্গে কথা বলে সব ঠিক করে রেখেছে। অভির বিয়ের আগে তীব্রর এঙ্গেজমেন্ট হবে তৃষার সাথে। রিমঝিম খুব খুশি। ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছে যেখানে তার এক্সামের জন্য সব প্রোগ্রাম আটকে আছে। আয়াজ এসেছে আজ তার সিক্রেট অফিসে। সেখানে অভি তীব্র সহ বসে আছে আগে থেকেই।
আয়াজের ফুল টিম জাওয়াদ রহমানের এতদিনের সাজানো কারখানা, এতদিনের সাম্রাজ্য মাদকের কারখানা আটকে ফেলেছিল। আয়াজ নিজ হাতে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। নিউজ চ্যানেলে সব জায়গার খবর, বিখ্যাত মাদক পাচারকারীর দল রেইন এর অস্তিত্ব শেষ হয়ে গেছে, সব পুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু এই দলের লিডার যে সে পালিয়েছে, দেশে নেই। আজ প্রতিশোধ নিল। যেভাবে জাওয়াদ তার ফ্যাক্টরি পুড়িয়েছে, সেভাবে তার এতদিনের কষ্টের সাম্রাজ্য পুড়িয়ে দিয়েছে। বসে বসে টিভিতে দেখছে, কিন্তু জাওয়াদ এখানে নেই। কোথায় আছে কেউ জানে না। ক্রিমিনাল রেকর্ডে তার নাম নেই, তার নাম রয়েছে বিজনেস সাইডে। পুরো রুম জুড়ে আয়াজের হাসির শব্দ। অভি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, এটা কি করলি? নিজে ওর সাম্রাজ্য ধ্বংস করলি, আবার নিজে ওকে পালিয়ে যেতে সাহায্য করলি। ওকে বাঁচিয়ে রেখেছি শুধু আমার বউয়ের বাপ বলে। ওর খারাপ সাইড ধ্বংস করে দিয়েছি। আমি চাই আমার বউ তার বাবাকে ভালো রূপে দেখুক। সে না জানুক যে তার বাবা একজন ক্রিমিনাল, যে কিনা লক্ষ লক্ষ মানুষের হত্যা করেছে। জাওয়াদ রহমানকে ফাঁসিতে ঝোলানোর মতো প্রমাণ আমার কাছে আছে। রিমঝিম ওর বাবাকে ভীষণ ভালোবাসে, তেমনি জাওয়াদও। আমি ওনাকে কথা দিয়েছি, উনি ওনার খারাপ দিক ত্যাগ করলেই আমি তার মেয়ের সঙ্গে দেখা করাবো। তীব্র অভি দুজনেই অবাক হয়ে তাকিয়ে বলল, আসলেই? ড্যাম। ক্রিমিনাল হিসেবে খারাপ, কিন্তু স্বামী ও বাবা হিসেবে হিরো। রায়না বেগম পালিয়ে বিয়ে করার পর জাওয়াদ তাকে পড়াশোনার সুযোগ দিয়েছিল। লয়ার হওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে যাতে সে ভালো থাকে। বউয়ের ড্রিম পূরণ করেছে। না হলে মেয়ে হয়ে একা লড়াই করা তার জন্য কঠিন ছিল। রিমঝিমের ওপর নজর রেখেছে, লুকিয়ে লুকিয়ে দেখেছে নিজের মেয়েকে। মেয়েকে দেখার জন্য শুধু দেশে আসতো। আমার শাশুড়ি ওনাকে ভুল বুঝে ছেড়ে আসার জন্য মেয়ে ও বউয়ের কষ্টে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো। ধীরে ধীরে খারাপ কাজে জড়িয়ে গেছে। তীব্র বলল, এসব উনি নিজে বলেছে? না, আমি খুঁজে বের করেছি, সব প্রমাণও আছে। রিমঝিম যদি এসব জানতে পারে তাহলে কষ্ট পাবে না? ও কিছু জানবে না। দেশে আসার পর ওর আড়ালে অনেক কষ্ট করে এইসব করতে হয়েছে। নেহাত ক্রিমিনাল ওর বাবা না হলে। আয়াজের কল আসলো, শাশুড়ি ফোন দিয়েছে। রিসিভ করতে ওপাশ থেকে রায়না বলল, জাওয়াদকে কোথায় পাঠিয়েছ? পুলিশ অফিসার হয়ে এই কাজ করলে, ক্রিমিনালকে পালাতে সাহায্য করলে। আমি আমার বউকে ভীষণ ভালোবাসি, শুধু ওর জন্য ওর বাবাকে বাঁচিয়ে রেখেছি। চিন্তা নেই, আগুন দিয়ে ওনার খারাপ সাম্রাজ্য পুড়িয়ে দিয়েছি। আমি চাই আমার বউ তার বাবাকে দেখুক, একজন ভালো বাবাকে দেখুক। রায়না চুপ মেরে গেল, ধরা গলায় বলল, আমি সব প্রমাণ জোগাড় করে পুড়িয়ে দিয়েছি। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আর। আজ হেসে বলল, মা, এখন শ্বশুর শাশুড়িকে মনে হয় আমাকে মিলিয়ে দিতে হবে। চুপ করো, তোমার মিল আমার মেয়ের সঙ্গে থাকলেই হলো। আমার জীবনে আর কিছু চাই না, শুধু আমার মেয়েকে খুশি দেখতে চাই।